ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলা হয় মণিপুরকে। প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের জন্য একে ভারতের রত্ন বলা হলেও আজ সেই রত্ন ধিকি ধিকি জ্বলছে এক ভয়াবহ আগ্নেয়গিরির লাভার মতো। দীর্ঘ ২০ মাসেরও বেশি সময় ধরে চলা জাতিগত দাঙ্গা, রক্তপাত আর লাশের মিছিল মণিপুরকে আজ এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে শান্তি শব্দটি কেবল অভিধানেই সীমাবদ্ধ। আজ যখন আমরা এই প্রতিবেদনটি করছি তখন মণিপুরের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন আর বাতাস বারুদের গন্ধে ভারী। সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে ভারতের সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, মণিপুর কি কেবল অভ্যন্তরীণ সহিংসতার দিকে এগোচ্ছে, নাকি ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে এটি একটি চূড়ান্ত পদক্ষেপ? মণিপুরের রাজপথে আজ উন্নয়নের কোনো চিহ্ন নেই। সেখানে প্রতিধ্বনিত হচ্ছে AK-47 গর্জন আর স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীদের হুঙ্কার। এই সংকট কেবল মেইতেই আর কুকি সম্প্রদায়ের লড়াই নয়, এটি এখন ভারতের রাষ্ট্র কাঠামোর ভিত নাড়িয়ে দিচ্ছে। সেভেন সিস্টার্সের এই গুরুত্বপূর্ণ রাজ্যটি যদি আজ হাতছাড়া হয়ে যায় বা প্রশাসনিকভাবে ভেঙে পড়ে, তবে তার প্রভাব পড়বে পুরো উত্তর পূর্ব ভারতে। আমরা আজ গভীরে গিয়ে দেখব কেন ভারতের এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাজ্যটি আজ রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং পেছনে ভূরাজনৈতিক সমীকরণগুলো ঠিক কতটা জটিল। কেন দিল্লির শক্তিশালী সরকার এখানে এসে থমকে দাঁড়িয়েছে? কেন হাজার হাজার সেনা মোতায়েন সত্ত্বেও রক্তপাত থামছে না? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা আজ সময়ের দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠেছে গোটা ভারত। ভিডিওটিতে দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর একটি সুসজ্জিত ক্যাম্পে অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে একদল সশস্ত্র যোদ্ধা। তারা কোনো সাধারণ হামলাকারী নয়, বরং সুসংগঠিত এবং আধুনিক অস্ত্রে সজ্জিত। ভিডিওতে দেখা যাচ্ছে ক্যাম্পের নিয়ন্ত্রণ নিচ্ছে এই যোদ্ধারা, আর অন্যদিকে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনারা সেখান থেকে কৌশলগতভাবে পিছিয়ে যেতে বা সরে যেতে বাধ্য হচ্ছে। এই দৃশ্যটি যদি কাশ্মীর সীমান্ত বা ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত কোনো গভীর জঙ্গলে হতো, তবে হয়তো দিল্লির রাজনৈতিক মহলে তোল পার পড়ে যেত। কিন্তু এটি ঘটছে মণিপুরে, যা ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য। একটি দেশের সার্বভৌমত্ব তখন সবথেকে বড় হুমকির মুখে পড়ে যখন সেই দেশের নিয়মিত সেনাবাহিনী নিজের ক্যাম্প রক্ষা করতে পারে না বা পিছু হটতে বাধ্য হয়। ভাইরাল হওয়া ভিডিওটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনার প্রমাণ নয়, বরং এটি স্পষ্ট করে দিচ্ছে যে মণিপুরের পাহাড়ি অঞ্চলে ভারতীয় প্রশাসনের নিয়ন্ত্রণ এখন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। মণিপুর লিবারেশন আর্মি বা MLA এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো এখন এতটাই শক্তিশালী যে তারা সরাসরি রাষ্ট্রযন্ত্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা এখন আর গেরিলা যুদ্ধ করছে না, বরং তারা এখন উন্মুক্ত ময়দানে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়াচ্ছে। এই পরিস্থিতি নির্দেশ করে যে মণিপুর এখন এক মুক্তাঞ্চল হওয়ার পথে এগোচ্ছে, যেখানে রাষ্ট্রের আইন চলে না, চলে বন্দুকের শাসন। এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে যদি এখনই এর কঠোর ব্যবস্থা নেওয়া না হয়। মণিপুরের অরাজকতা এখন আর কেবল পাহাড় সমতলের জাতিগত দাঙ্গায় সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি রাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধিদের টার্গেট করছে। সাম্প্রতিক দিনগুলোতে ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি নামক একটি সশস্ত্র সংগঠন সরাসরি ৩ জন উপজাতি বিধায়ককে যে হুমকি দিয়েছে, তা একটি গণতান্ত্রিক দেশের জন্য সবথেকে বড় অশনি সংকেত। সংগঠনটি একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এই ৩ বিধায়ককে তাদের পদ থেকে ইস্তফা দিতে হবে। কেন এই কঠোর নির্দেশ? কারণ এই সশস্ত্র গোষ্ঠীর দৃষ্টিতে এই বিধায়কের রাজ্য সরকারের সাথে সহযোগিতা করছেন এবং তারা জনগণের শত্রু। সবচাইতে ভয়ঙ্কর এবং উদ্বেগজনক বিষয় হলো, বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যদি তারা পদত্যাগ না করেন তবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এমনকি তারা এও হুঁশিয়ারি দিয়েছে যে এই সিদ্ধান্তে কোনো তৃতীয় পক্ষ বা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। যারা হস্তক্ষেপ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ফতোয়া বা ফরমান প্রমাণ করে যে মণিপুরে এখন আর ভারতীয় সংবিধানের শাসন চলছে না, সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের সমান্তরাল সরকার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। যখন একজন বিধায়ক যার নিরাপত্তার দায়িত্বে রাষ্ট্রের, তাকে প্রকাশ্য দিবালোকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তখন রাষ্ট্র তাকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দিতে পারে না।
তখন বুঝতে হবে গণতন্ত্রের স্তম্ভ সেখানে ধসে পড়েছে। এটি কেবল একটি হুমকি নয়, এটি রাষ্ট্রের প্রতি এক খোলা চ্যালেঞ্জ। মণিপুরের এই উত্তাল পরিস্থিতির পেছনে কেবল দাঙ্গার ইতিহাস নেই, এর গভীরে প্রৌথিত আছে গত কয়েক দশকের পুঞ্জীভূত রাজনৈতিক ক্ষোভ এবং বঞ্চনার ইতিহাস। ২০২৩ সালের মে মাসে শুরু হওয়া সেই ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ এখন আর কেবল দুটি সম্প্রদায়ের জমি বা সংরক্ষণের লড়াই নেই, এটি এখন রূপ নিয়েছে ভারত বিরোধী এক বিশাল আন্দোলনে। স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো এখন প্রকাশ্য দাবি করতে শুরু করেছে যে তারা ভারতীয় ইউনিয়ন বা সংবিধানের অধীনে আর কোনো শাসন মেনে নিতে রাজি নয়। তাদের দাবি হলো ভারত সরকার তাদের জীবন ও সম্পদ রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশেষ করে কুকি জো সম্প্রদায়ের মধ্যে এখন জোরালো দাবি উঠেছে যে একটি পৃথক প্রশাসনিক কাঠামোর। শুরুতে এটি সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি থাকলেও এখন তার আড়ালে উকি দিচ্ছে স্বাধীন মণিপুর বা কুকিল্যান্ডের মতো বিচ্ছিন্নতাবাদী ধারণা। তারা মনে করছে ভারতের অংশ হিসেবে তারা কেবল শোষিত হচ্ছে। এই বিচ্ছিন্নতাবাদের বিষবাষ্প এখন যুব সমাজের মধ্যেও ছড়িয়ে দেওয়া হচ্ছে। পাহাড়ি অঞ্চলে তরুণরা এখন কলম ছেড়ে তুলে নিচ্ছে স্বয়ংক্রিয় অস্ত্র। তারা দিল্লির নিয়ন্ত্রণ মানতে নারাজ। এই ধরনের আন্দোলন যখন গণ আন্দোলনে রূপ নেয় তখন তা দমন করা সামরিক বাহিনীর পক্ষেও অসম্ভব হয়ে পড়ে। আজ মণিপুরের আনাচে কানাচে যে স্বাধীনতার স্লোগান শোনা যাচ্ছে তা ভারতের অখণ্ডতার জন্য এক বিশাল পরীক্ষা। ইতিহাস বলে, যখন কোনো অঞ্চলে মানুষ মানসিকভাবে রাষ্ট্র থেকে আলাদা হয়ে যায় তখন কেবল মানচিত্র দিয়ে তাদের ধরে রাখা যায় না। মণিপুরের এই জ্বলন্ত পরিস্থিতিতে যখন একজন লৌহ মানব সুদৃশ্য নেতৃত্বের প্রয়োজন ছিল, সেখানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা আজ বড়সড় প্রশ্নের মুখে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করছে বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। সম্প্রতি একটি দৃশ্যে দেখা গেছে মুখ্যমন্ত্রী বিমানবন্দরে গিয়েছেন নিজের দলের একজন আহত বিধায়ককে বিদায় জানাতে, যাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে পাঠানো হচ্ছে। এই দৃশ্যটি মণিপুরের বর্তমান অবস্থার এক নির্মম পরিহাস। একদিকে রাজ্যের হাজার হাজার সাধারণ মানুষ ত্রাণ শিবিরে পচে মরছে, ওষুধ নেই, খাবার নেই। অন্যদিকে সরকার ব্যস্ত কেবল নিজের নেতাকর্মীদের ক্ষত সামলাতে। দীর্ঘ প্রায় 2 বছর ধরে চলল মণিপুরের অশান্তি কমেনি। কয়েক মাস ধরে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে, হাজার হাজার অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, তবুও কেন শান্তি ফিরছে না? কেন সাধারণ মানুষের হাতে আধুনিক স্নাইপার এবং মর্টার পৌঁছে যাচ্ছে? গোয়েন্দা সংস্থাগুলো কি তবে ঘুমিয়ে আছে? মণিপুরের মানুষের মনে এই প্রশ্নটি আরও জোরালো হচ্ছে যে দিল্লি কি তবে মণিপুরকে ত্যাগ করেছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেন্দ্র সরকারের ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যখন সমাধান কেবল আলোচনার টেবিলে হতে পারত, তখন অস্ত্রের ব্যবহারের অনুমতি দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বাধ্য করা হয়েছে। আজ ইসফল থেকে চূড়াচাঁদপুর সর্বত্রই অবিশ্বাসের দেওয়াল এত উঁচু হয়ে উঠেছে যে তা ভাঙা এখন প্রায় অসম্ভব। পরিশেষে আমাদের মনে রাখতে হবে, ইতিহাস বড়ই নির্মম। যে আগুনকে অবহেলা করা হয় বা ছোট মনে করে চেপে রাখার চেষ্টা করা হয়, সেই আগুনই একদিন বিশাল দাবানল হয়ে গোটা মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মণিপুর আজ যা অনুভব করছে তা কেবল একটি রাজ্যের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, গোল্ডেন ট্রায়াঙ্গেলের মাদক ব্যবসা এবং ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির জন্য এক বিশাল ঝুঁকি। মিয়ানমারের গৃহযুদ্ধ এবং সেখানকার অস্ত্র চোরাচালান মণিপুরের পরিস্থিতিকে আরও বিষিয়ে তুলছে। বিদেশি শক্তিগুলো কি তবে এই অস্থিরতার সুযোগ নিচ্ছে? প্রশ্নটি এড়িয়ে যাওয়ার উপায় নেই।